সো আগের ভিডিওতেই বলেছিলাম যে নেক্সট ভিডিওতে কিন্তু আরও বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার রিলেটেড কথা বলবো। আগের ভিডিওতে পুরোটা বললে আধ ঘন্টার ভিডিও হয়ে যেত, ভালো লাগতো না। তো যা কিছু সারাদিনে মোটামুটি ইনফরমেশন গ্যাদারিং হয়েছে সেই নিয়ে এটা আজকের সেকেন্ড ভিডিও। আর ফার্স্ট ভিডিও থেকে একটা বিষয় আমি একটু টানতে চাই, যেটা নিয়ে আমি লাস্ট কথা বলছিলাম, হেক্টর ইউথের ব্যাপারটা। সেটা আপাতত রেভ স্পোর্টস গ্লোবালের তরফ থেকে বরিয়া মজুমদার তিনি কিন্তু জানাচ্ছেন যে ইস্টবেঙ্গল সম্ভবত এই ডিলটাকে প্রায় কনফার্ম করে ফেলেছে, অর্থাৎ হেক্টর ইউজতে প্রায় ইস্টবেঙ্গলে কনফার্মড হয়ে গেছে। বাট হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যে একটা প্লেয়ার যতক্ষণ না সিগনেচার করছে, যতক্ষণ না তার অফিসিয়াল পেপারে সিগনেচার হচ্ছে, ততক্ষণ সেটা ডিল ডান অবশ্যই নয়। তবে হ্যাঁ, যেমন স্টেজে রয়েছে সেই স্টেজ থেকে ফিরে আসার চান্স খুব একটা নেই। এই ভিডিওটাতে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডুরান্ট কাপ। কাল থেকে শুরু হচ্ছে, মোহনবাগান নামছে, ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ম্যাচ দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টসের নেটওয়ার্কে, আর টিভিতে সোনি স্পোর্টসের চ্যানেলে দেখতে পাওয়া যাবে, জিও টিভিতে সোনি স্পোর্টস ফ্রিতে পাওয়া যায়, মোবাইলে দেখতে পাওয়া যাবে। আর যাদের সোনি লিভে সাবস্ক্রিপশন রয়েছে তারা দেখতে পাবে, না থাকলে করিয়ে নিতে পারো, যেখান থেকে হোক বসে আরামসে দেখতে পাবে। তবে হ্যাঁ, দেশের বাইরে খেলা কিভাবে দেখতে পাওয়া যাবে এই নিয়ে কোথাও কিন্তু আপডেট শেয়ার করা হয়নি। আদৌ দেখতে পাওয়া যাবে কিনা সেই নিয়ে কোনো ইনফরমেশন নেই। খোঁজ রাখতে পারো, কিছু না কিছু উপায় হয়তো বেরিয়ে আসতে পারে। দ্বিতীয় যেটা বিষয় বলা রয়েছে ডুরান্ট কাপ নিয়ে, যে কালকে মোহনবাগান নামছে, কিছু প্লেয়ার রিলেটেড আপডেট দেওয়ার রয়েছে। বিভিন্ন রিপোর্ট মারফত দুজন প্লেয়ারের আপডেট পাওয়া যাচ্ছে যে তারা কালকের ম্যাচে থাকতে পারছে না। এক হচ্ছে দীপেন্দু বিশ্বাস, দুই হচ্ছে আশিক কুরুনিয়ান। দীপেন্দু ডার্বি ম্যাচে সিএফএলে চোট পেয়েছিল, আর আশিক কুরুনিয়ানের এখনও অবধি রিহ্যাব চলছে, ম্যাচ ফিটনেসে আসেনি, তো তাকে নামানো হচ্ছে না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ধীরজ সিং প্র্যাকটিস করছে, কালকে সম্ভবত 3 কাঠির নিচে ধীরজ সিং থাকতে চলেছে। আর আরও একজন প্লেয়ারকে নিয়ে অনেকে জানা দিচ্ছে, সেটা হচ্ছে টম আলড্রেড। এখনও অবধি কোনো রকম সম্ভাবনা নেই যে কালকে টম আলড্রেডকে ইউজ করা হতে পারে। একমাত্র বিদেশি প্লেয়ার এসেছে, বাস্তব রায়ের কোচিংয়ে প্র্যাকটিস করছে। তবে হোসে মলিনা না আসা অবধি কোনো বিদেশিকে ইউজ করা হবে এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না। বাট হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে গেছে, কালকের ম্যাচে স্কোয়াডেও থাকতে পারে, প্রয়োজন ভিত্তিতে মাঠে নামলেও নামতে পারে। বাট তার চান্স এই মুহূর্তে ভীষণভাবে লোয়ার। পুরো যে টিমটা সিএফএলে রয়েছে সেই টিমটাই থাকছে। আশিস রায় শুধুমাত্র সিনিয়র টিমটা থেকে রয়েছে, বাকি কোনো সিনিয়র টিমের প্লেয়ার কালকের ম্যাচে থাকছে বলে এখনও অবধি আপডেট পাওয়া যায়নি। অবশ্যই কালকের ম্যাচটা এনজয়িং হবে, তারপর সেটা নিয়ে কথা বলা যাবে যে কেমন ওপেনিং ম্যাচ হলো, মোহনবাগান কেমন পারফরমেন্স দেখালো। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের নতুন কিড স্পন্সর এসেছে, বড় কোম্পানি স্কেচার্স। এবং তারা যে আসবে এটা বহু দিন আগে বা বহু মাস আগে বলা চলে, 1.5-2 মাস আগে কিন্তু রে স্পোর্টসের তরফ থেকে ব্রেকিং দিয়ে জানানো হয়েছিল স্কেচার্সই নিভিয়াকে রিপ্লেস করে মোহনবাগানের নতুন কিড স্পন্সর। এবার এটা মেন ফ্যাক্টর না, কারণ কিড স্পন্সর আসবে যাবে, এই ধরনের জিনিস চলতে থাকে। মেন ফ্যাক্টরটা হচ্ছে যে মোহনবাগানের এই সিজনে 24-25 সিজনে নতুন জার্সি দেখতে পাওয়া যাচ্ছে কি না। এখানে 3টে আপাতত ব্যাপার উঠে আসছে, ইনফরমেশন বলো, ওপিনিয়ন বলো, উঠে আসছে। নাম্বার 1, যে নিভিয়ার যে জার্সি ডিজাইন ছিল সেটা নিয়ে স্কেচার্স কাজ করবে না, তো কিছু একটা জার্সিতে ওরা পরিবর্তন আনতে চলেছে। নাম্বার 2 হচ্ছে সেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো কবে, ডুরান্ডে, তাহলে তার চান্স কিন্তু লোয়ার হতে পারে যে একদম হয়তো ডার্বিতে সেই নতুন জার্সি পরে মোহনবাগান নামলো। আবার এমনও হতে পারে যে ডুরান্ডের পর যখন সেপ্টেম্বরে মোহনবাগান এরপরে খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এবং আইএসএল। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আইএসএল কিন্তু সেপ্টেম্বর মিডে শুরু হওয়ার কথা বলা রয়েছে, আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজের ম্যাচ শুরু হবে সেপ্টেম্বরের 17 থেকে 19-এর মধ্যে। অর্থাৎ প্রায় একই সময়ে ওই 1 সপ্তাহ 10 দিনের গ্যাপে কিন্তু মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ থাকছে, আর আইএসএলের ম্যাচ থাকছে। একইভাবে কিন্তু ইস্টবেঙ্গলেরও থাকবে। তো তখন হতে পারে যে মোহনবাগানের নতুন জার্সিটা তখন লঞ্চ হলো, তখন প্লেয়াররা মাঠে পড়ে নামলো, এই চান্স রয়েছে। আর 3 নম্বর ব্যাপার হচ্ছে যে মেন কিট মানে হোম কিট এবং অ্যাওয়ে কিটের পাশাপাশি এই সিজনে আবারও কিন্তু থার্ড কিট ফিরতে চলেছে। তো সেটাও কেমন হয় সেই দিকেও সবাই তাকিয়ে রয়েছে। এই 3টে ইনফরমেশন মোটামুটি রয়েছে, তো দেখা যাক, ইনফরমেশন প্লাস ওপিনিয়ন রয়েছে, দেখা যাক কতটা মেলে আর কত দিনের মধ্যে মেলে। তবে হ্যাঁ, নতুন জার্সি আসার কিন্তু এখনও অবধি একটা হাই চান্স রয়েছে, যেহেতু কিট স্পন্সর চেঞ্জ হয়েছে, তারা তাদের নিজেদের মতো করে জার্সি নিশ্চিতভাবে নিয়ে আসতে চাইবে। তবে সেটা কতদিনে আবারও বলছি এখনও অবধি তার কিন্তু কোনো কনফার্মেশন নেই। কালকে কিন্তু গত সিজনের জার্সি বা এই সিজনে সিএফএলে যে জার্সি পরে মোহনবাগানকে খেলতে দেখা যাচ্ছে সেই জার্সি পরেই নামতে দেখা যাবে, বাকিটা সময় কথা বলবে। নাও নেক্সট দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। দুজন প্লেয়ার যদি আগামী দিনে কলকাতার 2 প্রধানে সই করে, জানি না চান্স কতটা রয়েছে, বাট যদি সই করে তাহলে কিন্তু সাইড ব্যাক অপশনে ব্যাকআপের যে দরকার রয়েছে
ইভেন কিছু ম্যাচে হয়তো এমনও হতে পারে যে ফার্স্ট চয়েস সেটা কিন্তু টিমের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে। দুজন প্লেয়ারকে না আমাদের অত্যন্ত চেনা এবং অনেকের পছন্দের দুজন ফুটবলার, এক হচ্ছে বেঙ্গালুরু এফসির রোশন নাওরেম সিং, আর দুই হচ্ছে 2 বছর ধরে নির্বাসনে থাকা এক্স মোহনবাগান, নর্থ ইস্ট বিভিন্ন ক্লাবে ঘুরে আসা প্লেয়ার আশুতোষ মেহতা। আশুতোষ মেহতার ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, আসছি পরে। প্রথমে রোশন নাওরেমের কথাটা বলা যাক, কারণ বেঙ্গালুরু এফসি এমন কিছু সাইড ব্যাক সই করিয়েছে, সেটা নিখিল পূজারি হোক, রাহুল ভেকে হোক, রাহুল ভেকে তুমি দুভাবে ভাবতে পারো, মোহাম্মদ সালাহ হোক, ওর জায়গাটা কিন্তু ভীষণভাবে আস্তে আস্তে কনজেস্টেড হয়ে যাচ্ছে। কতটা গেম টাইম পাবে, কতটা টিমের ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস হিসেবেও থাকতে পারবে, একটা বড় ডাউট ক্রিয়েট করছে। এর পাশাপাশি বলে রাখা ভালো যে বেঙ্গালুরু কিন্তু জেসেল আর হ্যালিচরন এই দুজনকে ছেড়ে দিচ্ছে। জেসেল লেফট ব্যাক, হ্যালিচরন লেফট উইঙ্গার, দুজনকে ছেড়ে দিচ্ছে, মিউচুয়ালি টার্মিনেশন করে ওরা ক্লাব থেকে ছেড়ে দেবে, ওরা নতুন ক্লাব জয়েন করবে। এবার সেখানে নতুন নামটা যেটা অ্যাড হতে পারে যে বেরিয়ে আসার ক্ষেত্রে, সেটা হচ্ছে রোশন নাওরেম। এবং এখানে আমার মনে হয় যে মোহনবাগান বা ইস্টবেঙ্গল তারা যদি কেউ টার্গেট করে, এই জায়গাটা কিন্তু ভীষণভাবে ভালো হবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অবভিয়াসলি দুটো সাইড ব্যাকে দুজন দুজন করে অপশন রয়েছে, কোথায় প্রবলেম তৈরি হয়েছে আসছি পরে। কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে দুটো সাইড ব্যাকে কিন্তু একটা করে অপশন রয়েছে, 2 নম্বর করে অপশন কিন্তু নেই। সেখানে খুঁজতে গেলে দেখা যাচ্ছে যে ইউথ টিমের প্লেয়াররা রয়েছে, রিজার্ভের প্লেয়াররা রয়েছে। যদি কোথাও মোহনবাগানের রোশন নাওরেম সই করে, যদি মোহনবাগান রোশন নাওরেমকে নিয়ে আসে, তাহলে কিন্তু প্লেয়ারটার মধ্যে 2-3টে প্লাস পয়েন্ট রয়েছে। নাম্বার 1, দুটো সাইড ব্যাকই খেলতে পারে। নাম্বার 2, সেট পিসে দক্ষতা রয়েছে। শুধুমাত্র বিদেশি প্লেয়ারদের ওপরে সেট পিসটা কিন্তু ভরসা করে থাকলে চলবে না একটা টিমে। সেখানে একজন ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে যদি সেই কোয়ালিটি থাকে সেট পিসকে ডেলিভারি করার মতো, সেটাও কিন্তু টিমকে এক্সট্রা মাইলেজ দেবে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে এতটা এক্সপিরিয়েন্স রয়েছে, বেঙ্গালুরু সিস্টেমে এতদিন ধরে রয়েছে, ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট কোয়ালিটিওয়ালা একজন প্লেয়ার, ন্যাশনাল টিমের সার্কিটে থাকা একজন প্লেয়ার। যখনই মোহনবাগানের সিস্টেমটার মধ্যে অ্যাড হবে, সেখানে কিন্তু ডিফেন্সের স্ট্রেংথটা বাড়বে, দুটো সাইড ব্যাকে অপশনস কিন্তু বাড়িয়ে দেবে। এবং দ্বিতীয় যে প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার হচ্ছে আশুতোষ মেহতা। এবং আশুতোষ মেহতার ব্যাপারটা কেন ক্রিটিক্যাল বলছি, ওর কাছে 2-3টে ক্লাবের অফার ছিল, এটা তো ঠিক কথা, কিন্তু যে জায়গাটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়ে এখন একটু থেমে গেছে, সেটা হচ্ছে জামশেদপুরের জয়েনিংয়ের ব্যাপারটা। এবার জামশেদপুরে একটা ছোট ট্রায়ালও দিয়েছিল খালিদ জামিলের কাছে, এটাও নাকি শোনা গেছিলো। আর আজকে জামশেদপুর কিন্তু শুভম সারঙ্গীর অ্যানাউন্সমেন্ট করেছে। শুভম সারঙ্গীও রাইট ব্যাক। তবে এটাও ঠিক কথা যে শুভমও কিন্তু লাস্ট 2 বছর ফুটবলে ভীষণভাবে টালমাটাল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। চোট আঘাত, ম্যাচ ফিটনেসের বাইরে থাকা, প্লেয়িং টাইম না পাওয়া, বহু কিছু কিন্তু তার সাথে ঘটেছে। বাট হ্যাঁ, আশুতোষ মেহতা এখনও অবধি জামশেদপুর জয়েন করার ক্ষেত্রে কিছুটা অ্যাহেড রয়েছে। কিন্তু এখানে ইস্টবেঙ্গল যদি ঢুকে এই ডিলটাকে ক্র্যাক করার চেষ্টা করে, যদি কোনো রাস্তা খোলা থাকে, আই এম নট শিওর কি রাস্তা কোনো রকম খোলা আছে বলে, বাট যদি রাস্তা খোলা থাকে তাহলে কিন্তু সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো। কারণ নিশু কুমারের যা চোট, সেটা কতদিনে সে ফিট হয়ে ফিরবে এখনও অবধি আনসার্টেন। না ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে হ্যাঁ বিভিন্ন মিডিয়া কিন্তু রিপোর্ট করছে যে 2 months অর মোর দ্যান দ্যাট নিশু কুমারের কিন্তু ফিরতে সময় লাগতে পারে। আর উল্টো দিকে প্রভাত লাকড়া, সে এখনও অবধি কিন্তু ম্যাচ ফিটনেস তো দূর, ট্রেনিংয়ের জন্য যে ফিটনেসটা দরকার সেটাতেও নাকি এখনও 100% গিয়ে রিচ করতে পারেনি। রিহ্যাব তার চলছে, এখনও অবধি তার কন্ডিশনিং ট্রেনিং চলছে, বল পায়ে ট্রেনিং শুরু হয়নি। তো এই অবস্থাতে যদি একজন সাইড ব্যাক নিয়ে আসতে হয় এবং সেটা যদি সিনিয়র আশুতোষ মেহতা হয়, তাহলে সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হতে পারে। এই দুটো প্লেয়ারকে নিয়ে জাস্ট আমি দুটো ওপিনিয়ন বেস কথা বললাম দুটো ক্লাবের ক্ষেত্রে। কারণ অলওয়েজ যাই হোক না কেন, যেহেতু মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যাচ্ছে এবং যা টিম বানিয়েছে সেখানে আইএসএল, সুপার কাপ, ডুরান্ড কাপ প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো কিছু করবে এরকম একটা প্রমিস সমর্থকদের কাছে রাখছে, তখন প্রত্যেকটা পজিশনে যত ভালো মশলা দেওয়া যায় যাতে কোথাও কোনো একটা জায়গা একটু হলেও ডাউন না হয়ে যায়, সেটা দেখার দায়িত্ব যতটা ক্লাবের থাকে ততটা আমাদের মতো যারা ফুটবল ফ্যান্স রয়েছি তাদেরও কিন্তু থাকে। তো সেই জায়গা থেকে আমি আমার জাস্ট ওপিনিয়ন শেয়ার করলাম। বাট আবারও বলছি, এই দুজন প্লেয়ারের সাথে দুটো ক্লাবের কোনো রকম লিঙ্ক আপ আছে বলে আমি সিরিয়াসলি জানি না। সিচুয়েশন ওয়াইজ আমি জাস্ট দুটো প্লেয়ারের কথা বললাম যারা আইডিয়াল ব্যাকআপ অপশন হতে পারে টিমের। বাকিটা তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো। এবার লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার কিন্তু নিশ্চিতভাবেই প্রীতম কোটাল। আপাতত দুটো রিপোর্ট বেরিয়ে এসেছে প্রীতম কোটালকে নিয়ে। নাম্বার 1, যেটা খেলনামের আশিস নেগি লেটেস্ট জানিয়েছে, মানে আমি দেখলাম আমার ভিডিওর পরে পুরো ব্যাপারটা স্প্রেড করতে শুরু করলো, আশিস ভাইয়ের লাইভটাও তার পরের দিকেই হচ্ছিল। যেটা আশিস ভাই জানিয়েছে যে মাইকেল স্টিয়ারের যে প্ল্যানিং 2024-25 সিজনে রয়েছে, সেখানে কিন্তু প্রীতমকে নিয়ে তার খুব একটা প্ল্যানিং নেই। অর্থাৎ এখানে প্রীতমের যে বেরিয়ে আসার ব্যাপারটা এবং মোহনবাগানে ফিরে আসার ব্যাপারটা, এটা প্রায়
চূড়ান্ত হওয়ার দিকে হয়তো এগোচ্ছে। এবং সেকেন্ড যে রিপোর্টটা, যেটা সকাল থেকে ঘুরতে শুরু করে, যে ইনফরমেশনটা ঘুরতে শুরু করে, যে সোয়াপ ডিল তো হওয়ার কথা ছিল, এটা ঠিক কথা, সোয়াপ ডিল একটা চান্স ছিল, এবং কেরালা আগেও করেছে এরকম। এমন কিছু ওদের অ্যাবসার্ড চাহিদা, যে চাহিদা সবসময় মেটানো সম্ভব হয় না, সেরকম কিছু চাহিদা ওরা করে বসেছিল। এমন কিছু প্লেয়ারকে ওরা চেয়েছিল। দীপক টাংরির নাম শোনা যাচ্ছে, বাট যে প্লেয়ারের ডিমান্ড ওদের তরফ থেকে ছিল সেই প্লেয়ার দীপক টাংরি নয়, না শাহাল আব্দুল সামাদও নয়, বাট হ্যাঁ এমন প্লেয়ারের ডিমান্ড ছিল, সেই প্লেয়ারকে মোহনবাগান ছাড়বে না। এবার কে প্লেয়ার সেটা আপাতত ডিসক্লোজ না করাই ভালো, যতক্ষণ না কোনো রকম ডিল ফাইনাল হচ্ছে। যদি সেই সোয়াপ ডিল না হয়, মোহনবাগানের কথা মতো প্লেয়ারের সাথে যদি সোয়াপ ডিল না হয়, তাহলে মোহনবাগান কিন্তু ট্রান্সফার ফি দিয়েও দরকার হলে প্রীতম কোটালকে মোহনবাগানে ফিরিয়ে আনবে, এরকম একটা সিচুয়েশনে ব্যাপারটা চলে গেছে। এবার এখানে 2-2-4 করাটা খুব ইজি, তার কারণ কেরালা ব্লাস্টার্স কোচের প্ল্যানে প্রীতম কোটাল নেই, এবং মোহনবাগানের আগামী সিজন মানে 2024-25 সিজন হোসে মলিনা, তার কিন্তু টার্গেটে প্রীতম কোটাল রয়েছে, অর্থাৎ এখানে তাকে নিয়ে আসাটা ইজি। এবার ব্যাপারটা হয়েছে যে কেরালা সদ্য তাকে লাস্ট সিজনে এত কষ্ট করে সই করিয়েছে, কষ্ট ইন দ্য সেন্স শাহাল আব্দুল সামাদকে দিয়ে দিতে হয়েছে ভাই। সেই জায়গা থেকে তারা কতটা ট্রান্সফার ফি চায়, কত অ্যাকচুয়ালি ক্ষতিপূরণ চায় তাদের জন্য, সেটাই হচ্ছে আসল প্যারামিটার। সেই প্যারামিটার যদি দুদিক থেকে পুরো লেভেলে রিচ করে যায়, তাহলে আমরা আবারও প্রীতম কোটালকে হোম কামিং দেখতে পারি, প্রীতম কোটালের হোম কামিং দেখতে পারি। আদারওয়াইজ আমার মনে হয় যে একটু এটা স্ট্রেচ হতে পারে, দেখা যাক কী হয়। পুরো বিষয়টা নিয়ে তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।